একটা পর্যায়ে যে আমার শরীর কাঁপতেছিল, মানে কতটা জঘন্য হলে এই কাজটা করতে পারে। আবার কিছু লোক বলছে যে ও 80% ভালো হয়ে গেছে, সর্বোচ্চ শাস্তি নাকি 10 বছর। আমি জানি যে শিখা খারাপ, ওর যে ওয়াইফ, কিন্তু এতটা খারাপ সেটা আমি কখনো কল্পনাও করতে পারি নাই। তারপরে আমি নিজ চোখে দেখতে চলে আসলাম ঢাকা মেডিকেল হাসপাতাল। তখন এসে শুনলাম যে জুনিয়র সাকিবের যে বিশেষ একটা অঙ্গ সেটা কেটে ফেলছে। তো দেখে আসলে আমার মানে একটা পর্যায়ে যে আমার শরীর কাঁপতেছিল যে একটা কতটা খারাপ হলে, কতটা নির্দয়াশীল হলে, মানে কতটা জঘন্য হলে এই কাজটা করতে পারে। তারপর ওরে আমি চেষ্টা করলাম যে আরও কিছু জানার জন্য। যখন জিজ্ঞেস করলাম তখন আমি যতটুকু জানলাম যে যেদিন ঘটনা ঘটেছে তার আগের রাতে জুনিয়র সাকিবকে যে কোনো একটা বিয়ার বা কোনো একটা জুসের সাথে ঘুমের ঔষধ মানে মিক্স করে খাওয়িয়ে দেওয়া হয়। তারপরে সেটা খেয়ে কিন্তু অচেতন হয়েছিল প্রায় 8টা-9টা পর্যন্ত। ভোরবেলায় ঘটনাটা ঘটেছে, যখন প্রায় 6টা বা 5টা বাজে তখন নাকি ঘটনাটা ঘটেছে। ওর হাতে আমি জানি ওর ওখানে একটা সিজার ছিল, খুব ধারালো একটা সিজার। সেই সিজার দিয়ে জুনিয়র সাকিবের গোপন যে অঙ্গ রয়েছে সেটাকে কেটে ফেলা হয়। এবং তারপরে ও যখন অচেতন হয় তখন দেখে যে ওর অবস্থা খুবই খারাপ। তখন ওই অবস্থায় ওই শুধু ওখান থেকে ওর একটা সেন্স মাথায় ছিল, আমার মনে হয় যে শুধু মোবাইলটা হাতে নিতে পারছে। আমার মনে হয় মোবাইলটা হাতে নিয়ে লুঙ্গিটা ধরে বোধহয় একটা দৌড় মারছে। তো ওর পাশাপাশি হচ্ছে মদনগঞ্জ, এখানে একটি ফাঁড়ি রয়েছে, পুলিশ ফাঁড়িতে আমি একবার গিয়েছিলাম, জুনিয়র সাকিব মানে নিয়ে গেছে। ওখানে পুলিশ অনেকে আমাদের চিনে, আমাদের ভিডিও দেখে। তো ওই পুলিশ ফাঁড়িতে যাওয়ার পর যখন ঘটনা খুলে বলে তখন পুলিশ এসে ঘটনাস্থলে ওই অর্ধেক যে অঙ্গটা ছিল সেটাও পায় এবং শিখাকে পায়। তারপরে ঢাকা মেডিকেল আসার পরে বর্তমানে যে অবস্থা সেটা হচ্ছে যে ওর ট্রিটমেন্ট হচ্ছে, কিন্তু পুরোপুরি সুস্থ হতে হলে ওর আরও 5 থেকে 6 মাস সময় লাগবে। আসলে এই বিষয়টা তো এক একজনের কাছে এক এক রকম শুনছি, আমি শুনেছি এইভাবে। এখন আসলে তদন্ত, সবচেয়ে বড় কথা যা কিছুই হোক, ঘটনা যে উনি ঘটাইছে, এই মেয়েটা ঘটাইছে তার কিন্তু প্রমাণ আছে। এখন সে স্বীকারও গেছে যে হ্যাঁ আমি ঘটনা ঘটাইছি, কারণ হচ্ছে আমি চাই এই মেয়েটা যেন, এই ছেলেটা যেন আর কারোর সাথে সঙ্গ না দিতে পারে, আর কখনো যেন কাউকে বিয়ে না করতে পারে বা কখনো সন্তানের বাবা না হতে পারে। আচ্ছা, আমার শুধু একটা প্রশ্ন, এই মেয়েটা এই ঘটনার আগে ওর কি মাথায় একবার ঢুকলো না এই ছেলেটা কি বেঁচে থাকবে? বেঁচে থাকলে সে না বিয়ে, বেঁচে থাকলেই সে না সংসার, বেঁচে থাকলেই সে না অন্য মেয়ের সাথে সঙ্গ দিতে পারবে। কিন্তু সে যে বেঁচে থাকবে এটা ও কোত্থেকে পেল? আমার মনে হয় যে কোনো ডক্টর বা কারোর সাথে আলাপ করেই এই জিনিসটা করেছে যে এই অঙ্গহানি করলে মানুষ বেঁচে থাকে, কিন্তু বিকলাঙ্গভাবে। আমার মনে হয় ও এই জিনিসটা জেনে শুনেই করেছে, না হলে আমি যতটুকু জানি ওই বিশেষ অঙ্গটা কাটার পরে কোনো ছেলে সহজে বেঁচে থাকে না। তো যাই হোক, এখন যে পর্যায়ে আছে সেটা হচ্ছে যে ওর চিকিৎসা দরকার। অনেক দেশ বিদেশ থেকে যাদের আর্থিক সংকটে রয়েছে, যাদের অর্থ রয়েছে, তারা কিন্তু অর্থ প্রদান করছে, সেই অর্থ দিয়ে ওর চিকিৎসা চলছে। তো আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে ও যতই সুস্থ হোক, আবার কিছু লোক বলছে যে ও 80% ভালো হয়ে গেছে। এটা গুজব। 80% না, এখনো 2%ও ভালো হয়নি। শুধু কোনো রকম ও এখন মূর্তির মতো শুয়ে আছে। তো যারা এই গুজবটা ছড়াচ্ছেন যে 80% ভালো হয়েছে, এটা আসলে বানোয়াট কথা। কারণ একটা ছেলে যখন এই ধরনের ঘটনা ঘটে তারপরে পুরোপুরি সুস্থ কখনই হবে না। যদিও আল্লাহ পাক চায় সুস্থ হলেও তাকে বিকলাঙ্গ হয়ে থাকতে হবে। মানে এখন শিখা হচ্ছে নারায়ণগঞ্জ কোর্টের জেলখানায় রয়েছে, আজকে বোধহয় ওকে কোর্টে ওঠানো হয়েছিল। তো সেখানে সর্বোচ্চ শাস্তি নাকি 10 বছর।
আচ্ছা, একটা আঙ্গুল কাটার, একটা আঙ্গুল, একটা হাত কাটলেও তাকে 10 বছর শাস্তি দেওয়া হয়। তাহলে একটা অঙ্গ কাটলে যদি, সামান্য অঙ্গ কাটলে যদি 10 বছর জেল হয়, তাহলে একটা পুরুষের বিশেষ অঙ্গ যদি কেটে ফেলে তাও 10 বছর জেল। এইটা আসলে আমার মনে হয় যে এই আইনটা ঠিক হয় নাই, বা এটা আমার মনে হয় যে পরিবর্তন করা উচিত। কারণ একটা ছেলের মানে জীবন, পুরুষ অঙ্গ না থাকলে সে তো পুরুষই না, তার জন্য যদি 10 বছর জেল হয় তাহলে এটা আসলে মেনে নেওয়া যায় না। আমি বলতে চাচ্ছি যে ভুল কিন্তু মেয়েরাও করে, ছেলেরাও করে। এমন মেয়ে বলতে পারবে না যে মেয়েরা 100% ভালো, আবার এমন ছেলেরাও বলতে পারবে না যে সে 100% ভালো। ভালো মন্দ মিলিয়েই মানুষ। তারপরে আমার মনে হয় যে এখন মানবিক দৃষ্টিতে দেখলে ছেলেটা এখন অসহায়। আর যারা জুনিয়র সাকিবকে নিয়ে আজে বাজে কথা বলছেন তাদের উদ্দেশ্যে বলছি, ভাই, মানুষ সবার উপরে। আগে একটা মানুষ অন্যায় করলো তাকে কিন্তু ট্রিটমেন্ট করে আগে ভালো করতে হয়, তারপরে কিন্তু তাকে মহামান্য আদালত শাস্তি দেয়। তাকে সুস্থ হোক, তদন্ত করার জন্য পুলিশ রয়েছে, তদন্ত করার জন্য আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে, তারাই তদন্ত করবে আসলে এই ঘটনাটা কতটুকু সত্য এবং কি ঘটেছিল। আমি তো বললাম যে ফোন আমি দিয়েছিলাম, কারণ আমার নাম্বার ওর ছোট ভাইয়ের কাছে নাই বোধহয় সেভ করা। আমি একটা লাইভ দেখি যেখানে ওর ছোট ভাই লাইভটা করছে যে ওকে হাসপাতাল নিয়ে যাচ্ছে। তো আমার এইটা দেখার পরে একটা জিনিস ডাউট হয়েছে, কারণ এর আগেও এই জুনিয়র সাকিব মানে সুইসাইড করার মতো একটা বড় সিদ্ধান্ত নিয়েছিল, কান্নাকাটি করেছিল। তা আমার কাছে মনে হয়েছে এবারও মনে এমন কোনো ঘটনা ঘটলো কিনা। তো এই জিনিসটা মনে করে আমি ফোন দিছি। তখন কিন্তু ও শিখার কাছ থেকে বাঁচার জন্য, শিখার কাছ থেকে মুক্তি পাওয়ার জন্য অনেক চেষ্টা করেছে, মৃত্যুর মতো একটা সিদ্ধান্ত নিয়ে নিয়েছিল, সুইসাইড করতে গিয়েছিল, সেখান থেকে বেঁচে এসেছে। তারপরে 2 বারে পুলিশে ধরেছে, সেখান থেকেও শিখা ছুটাই নিয়ে আসছে। শুধু তাই না, এই ছেলেটা পালানোর জন্য যখনই যায়, যেমন জুনিয়র সাকিবের বাবা একজন হত দরিদ্র, এখন আগে হয়তো অবস্থা ভালো ছিল, এখন দিন আনে দিন খায়, সেই লোকটাকেও জেল খাটতে হয়েছে। এই জুনিয়র সাকিবের জন্যই কিন্তু জেলে যেতে হয়েছে। তারপরে শিখা বলছে তোর বাবারে ছাড়ুন, তুই যেতে আসস। তো একটা ছেলে বাবার অপমান কখনোই মেনে নিতে পারে না। তখন ছেলেটা আবার শিখার কাছে স্যালেন্ডার করে, তার সাথে সংসার করে। এই তো ভাই, এই ঘটনা প্রতিনিয়ত ওদের যে প্রতিদিন ঝগড়া বিবাদ লেগেই আছে, এটা আসলে অনেকে ওদের ফেসবুক আইডিতেই দেখেছে।